আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অঙ্কুরন ফার্টিলিটি সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর বাসুদেব মুখোপাধ্যায় নিয়ে স্যারের সঙ্গে কথা বলবো। সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এই এন্ডোমেট্রিওসিসের সমস্যায় অনেক মহিলাই আজকাল ভুগে থাকেন। এন্ডোমেট্রিওসিস থাকলে আদৌ সন্তান হতে গেলে কী ধরনের সমস্যা মহিলাদের হতে পারে সেটা কিন্তু আজকে আমরা স্যারের কাছে জানবো। স্যার, আরও একবার ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। এবং আজকে আমরা আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইব, সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এই এন্ডোমেট্রিওসিস থাকলে মহিলাদের গর্ভধারণের ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে, তারা যদি সেগুলো আগেভাগে জেনে যায় আপনার কাছ থেকে, তাহলে একটু তারা সচেতন থাকতে পারবে এবং তাদের আগামী জীবনটা সুন্দর হতে পারবে। আজকে কিন্তু খুব শক্ত প্রশ্ন নিয়ে এসছো জানো, এই এন্ডোমেট্রিওসিস। ইউট্রাসের ভেতরের যে লাইনিংটা, ভেতরের যে আস্তরণটা, সেটাকে বলে এন্ডোমেট্রিয়াম। সে যখন মাসল কোটের মধ্যে ঢুকে পড়ে তাকে বলে অ্যাডিনোমায়োসিস। এটাও একটা ফর্ম অফ এন্ডোমেট্রিওসিস। যখন আশেপাশে ঘুরে ওভারির উপরে পড়ে, যেমন মেনস্ট্রুয়েশন হয় তখন ওখানেও একটু করে ওই ব্লাড জমে, দিয়ে ওভারিতে একটা করে ছোটো ছোটো সিস্ট হয়। তাকে দেখতে চকোলেটের মতো বলে, লেম্যানস টার্ম হচ্ছে চকলেট সিস্ট, আর আমরা বলি এন্ডোমেট্রিওমা। এন্ডোমেট্রিওসিসটা অত্যন্ত পাজি রোগ। এটা মেরে ফেলে না, অসম্ভব কষ্ট দেয়। আমার জীবনে আমি দুটো এন্ডোমেট্রিওসিস দেখেছি লাংসে। রক্ত বেরোচ্ছিল কাছের সঙ্গে। টিবির নানা রকম চিকিৎসা হলো, তখন আমি সিএমআরএতে ছিলাম। নানা রকম ইনভেস্টিগেশন, একটা লিশন ছোট্ট দেখা যাচ্ছে, তারা ভাবলো ক্যান্সার ম্যান্সার কিনা, কিন্তু নিডল বায়োপসি করে দেখাল না, ইট ইজ এন্ডোমেট্রিওসিস। এবং এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট দেওয়ার পরে একেবারে সুস্থ মহিলা। আম্বিলিকাস, নাভিতে এন্ডোমেট্রিওসিস হয়, কেউ কেউ হয়তো তাতে ভুগেছেন। তার কাজ সেটা কিন্তু ওই নাভিটা কেটে বাদ দিতে হয়। অত্যন্ত ভয় আছে, নাভি কেটে বাদ দিলে নাকি সাংঘাতিক কাণ্ড হয় শরীরে। কিছু হয় না, ওটা কিছু হয় না। তো ওইটা হলে বাদ দিতেই হয়। অন্য ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে এন্ডোমেট্রিওসিসটা প্রথমে বোঝালাম কাকে এন্ডোমেট্রিওসিস বলে। এই জিনিসটা কিন্তু দুটো জিনিস ভয়ঙ্কর কষ্টের এন্ডোমেট্রিওসিসে। একটা হচ্ছে পেইন, ব্যথা, আর একটা হচ্ছে ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব। এই দুটো হচ্ছে সবথেকে বড় সমস্যা আমাদের। ব্যথাটা কমানো, এবং যদি কারো বাচ্চার জন্য চেষ্টা করে, সেই বাচ্চাটা কি করে আসবে। শক্ত কিন্তু এন্ডোমেট্রিওসিসে প্রেগনেন্সি আসাটা একটু শক্ত, তার জন্য একটু কাঠখড় পোড়াতেই হয়। যত তাড়াতাড়ি আসা যায় আমাদের কাছে এন্ডোমেট্রিওসিসে, তত তাড়াতাড়ি কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারি এই বন্ধ্যাত্ব চিকিৎসার। অনেক কারণ আছে, যেখানে অনেক কারণ, অনেক থিওরি, সেখানে আমরা আসল কজ জানি না। এটা হচ্ছে সত্য কথা। এটা হচ্ছে সত্য কথা। সে কেন এন্ডোমেট্রিওসিস হয় যদি কেউ জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু বলা খুব শক্ত। অনেকগুলো থিওরি আছে। সেই জন্যে এন্ডোমেট্রিওসিস হলে এই দুটো জিনিস মনে রাখতে হয়। আজকাল খুব অল্প বয়সে এন্ডোমেট্রিওসিস হচ্ছে, সেই জন্য এই যে পিরিয়ডের পেইন, ও একটু প্যারাসিটামল খেয়ে নে, ও সকলেই হতো। বাদকের ব্যথা, ব্যথার ওষুধ খেতে নেই, ভীষণ ক্ষতি হবে, হট ওয়াটার ব্যাগ দিয়ে দেখ, আর সে ব্যথায় কুঁকড়ে যাচ্ছে বেচারি, স্কুল কলেজ সব বন্ধ। এইসব দিন চলে গেছে। আমাদের প্রথম থেকেই মাথায় রাখতে হবে এন্ডোমেট্রিওসিস হতে পারে। খুব ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে এখন যেন। তো আবার বললাম যে প্রথম ট্রিটমেন্ট হচ্ছে এন্ডোমেট্রিওসিসের মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জারি নয়। আগেকার দিনে, আবার বলি, আমিও করেছি, একটা ছোট এন্ডোমেট্রিওমা দেখলেই তো ঝাঁপিয়ে পড়ে ওটাকে সিস্টটাকে বার করে দাও। ওভারিতে একটু খোঁচা মারলেই AMH, অ্যান্টি ম্যালেরিয়ান হরমোন, যে হরমোনটা দেখলে বোঝা যায় ওভারির ফাংশনটা কেমন, সেটা কিন্তু কমে যাবেই। এখন যত বয়স বাড়ছে, যত দেখছি, হই হই করে এইগুলো দেখছি যে কতগুলো মানে লো AMH পাচ্ছি আমরা এই অঙ্কুরণে বসেই। আজকেও দেখেছি কয়েকটাই, কিন্তু তাদেরকে বলতেই হচ্ছে যে ওভারিয়ান রিজার্ভটা অনেক কমে গেছে। কোনো ওষুধ দিয়ে সেটাকে আবার ঠিক করে দেওয়া যায় না, এটাও একটা খুব জানবার কথা। কিছু সাহায্য করা যায়, কিন্তু একদম ঠিক হয়ে গেল, নর্মাল চাঙ্গা হয়ে গেল ওভারি, হয় না। সেই জন্য আগে থেকেই ট্রিটমেন্টটা খুব ভেবে চিন্তে করতে হয়। এইবার
এন্ডোমেট্রিওসিস আর বন্ধ্যাত্ব, একটা বললাম পেন ম্যানেজমেন্ট, সেটা আলাদা, আজকের ডিসকাশন সেটা নয়। প্রেগনেন্সি হওয়ার ব্যাপারে আজকালকার দিনে ওই ছোট্ট সিস্ট থাকলেও অপারেশন নয়, স্ট্রেটওয়ে আমরা কিন্তু ওই ওভুলেশন ইন্ডাকশন, মানে ওষুধ দিয়ে এগটা বার করার চেষ্টা করা। যখন সেই ফলিকলটা তৈরি হবে, যেটাকে এন্ডোমেট্রিয়াম আছে সেটাকে ছেড়ে দিয়ে অন্য যেটা নর্মাল ফলিকল তার থেকে বার করা যায় এগ। ইট ইজ পসিবল, আমাদের এখানেই হয়, আমাদের যিনি ইনফার্টিলিটি স্পেশালিস্ট তিনি করেন, সব কিছু এখানে হয়। তো এই জিনিসটাই এখন করা হয় কিন্তু, এবং সেই এগ ফার্টিলাইজেশন সবসময় যে বাইরে এনে করতে হবে, আইভিএফইটি করতে হবে তা নয়, ভেতরে থাকলেও মানে ওভুলেশন হলো, এইবারে ওষুধ দিয়ে দেখা যাক নর্মাল কোর্সে প্রেগনেন্সি হয়ে যায় কিনা। ওভুলেশনটা যদি করাতে পারি, এবং আমরা চেষ্টা করব সেটা হয়। এন্ডোমেট্রিওসিস হলে একটুখানি অসুবিধে হয়, কারণ একটা এমন এনভায়রনমেন্ট তৈরি হয়, ইমিউনোলজিক্যাল প্রবলেম হয়, কেমোট্যাক্সিস বলে, এইগুলো খুব মাথায় ঢোকানো মুশকিল, কিন্তু এই জন্যে প্রেগনেন্সি হতে চায় না। আপনারা বলতেই পারে এই তো ওষুধ দিলেন ডাক্তারবাবু, এই তো আপনি বলছেন এগটা বেরিয়েছিল, তাহলে প্রেগনেন্সিটা হলো না কেন? অনেক 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 কারণ আছে, সব কারণের উত্তরও আমাদের জানা নেই। তাহলে তো 1 আর 1 2, তাহলে এইসব ট্রিটমেন্ট করলে প্রত্যেকেরই প্রেগনেন্সি হতো, তাহলে সারা জগতে তো বন্ধ্যাত্ব বলে কিছু থাকতো না। তো সেই জন্যে আমাদের এই জিনিসগুলো মাথায় রেখেই চিকিৎসা করতে হয়। কিন্তু তারপরে বেশিরভাগ ক্ষেত্রে একটা কথা বলি, এই এন্ডোমেট্রিওসিসে কিন্তু আইভিএফইটি বা টেস্ট টিউব বেবির দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি। নর্মাল ক্ষেত্রে খুব কম হয়, একটু আধটু এইসব আইওআই এসব করে দেখা যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের ক্ষেত্রে কিন্তু আইভিএফইটির দরকার হয়। এটা কিন্তু সত্য কথা। স্যার, এখানে এজ কত বড় ফ্যাক্টর? এজ সবসময়ই, যখনই ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করি না, এই এজ ইজ অলওয়েজ এ ফ্যাক্টর। 35-এর নিচে সবগুলোরই, 30 থেকে 35 ইউজুয়ালি যা পাই আমরা, 30-র নিচে তো খুব সোজাই ট্রিটমেন্ট করা বেশিরভাগ ক্ষেত্রে। তো 35 অবধি ঠিক আছে, তারপরে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, কারণ যেটা একটু আগে বলছিলাম সাথে, যে দ্য কোয়ালিটি অফ এগ, ওটা এত ডিটোরিয়েট করে, এত খারাপ হয়ে যায় যে সেটা থেকে কিন্তু সাকসেসফুল প্রেগনেন্সি হওয়া খুব শক্ত। স্যার, তাহলে যে সমস্ত পেশেন্টরা এই এন্ডোমেট্রিওসিসের সমস্যা নিয়ে আপনার কাছে আসছেন, যেটা আপনি শুরুতেই বলেছেন যে মেডিকেল ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এক্ষেত্রে, ফার্স্ট ট্রিটমেন্ট, তারপর ইনভেস্টিগেশন। তো স্যার, এখানেও কি ইনভেস্টিগেশনের অনেকগুলো ধাপ পেরোতে হবে তাদেরকে? ইনভেস্টিগেশনের ধাপ মানে আমাদের সবথেকে বড় আমাদের হাতের অস্ত্র হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। যদি দরকার হয় এই ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে সিটি স্ক্যান করতে হয় কিছু কিছু পেশেন্টের জন্যে। CA-125 বলে একটা জিনিস করি, সবাই লাফিয়ে পড়ে, উরি বাবা আমার নিশ্চয়ই ক্যান্সার হয়েছে ওই জন্য CA-125 বলেছে, তা নয় কিন্তু। CA-125 ইজ এ মার্কার যেটা এন্ডোমেট্রিওসিসেও বাড়ে। ক্যান্সার হলে ওটা 400-500 হয়, ভয় পাবেন না। CA-125 মানেই ক্যান্সার নয়। তো এইটা আমরা কেন দেখি না, ট্রিটমেন্ট করে কতটা কমছে, সাবসিকুয়েন্টলি 3 মাস পরে হয়তো দেখলাম বেশ কমে গেছে। এই মেডিকেল ট্রিটমেন্ট করার পরে একটা তো গ্যাপ দিয়ে সেই সময়টাকে ধরতে হয় প্রেগনেন্সি করাবার জন্যে। হোয়াইল অন ট্রিটমেন্ট, যে ইঞ্জেকশন ওষুধ, তখন প্রেগনেন্সি হওয়ার চান্সটা অনেক কম, কারণ তখন আমরা রোগটাকে ঠিক করার চেষ্টা করছি। যত রোগটা কন্ট্রোলে আসবে তত চান্স অফ প্রেগনেন্সি বাড়বে। ওকে, তো সেই জন্যে, আর যদি কারোর ল্যাপারোস্কোপি করতেই হয়, অনেক সময় অনেক অ্যাডিশন থাকে, বড় সিস্ট থাকে, এগুলো ছাড়িয়ে ছুড়িয়ে দেওয়ার পরে স্ট্রেটওয়ে আমরা বলি ইনফার্টিলিটি ক্লিনিকে যাও, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করো, মানে আইভিএফইটি। তখন এটা ওটা করে সময় নষ্ট করলে কিন্তু ভ্যালুয়েবল টাইমটা নষ্ট হয়ে যাবে। সো আফটার সার্জারি আইভিএফইটি করা খুব দরকার হয় বেশিরভাগ ক্ষেত্রে। একেবারে। স্যার, একই প্রশ্ন করব যে সমস্ত মেয়েরা এই এন্ডোমেট্রিওসিসের প্রবলেম নিয়ে ভুগছেন বা যারা চিকিৎসা করছে, তাদেরকে বা তাদের মা বাবাকে কোন কোন ব্যাপারগুলোকে খুব প্রথম থেকে মাথায় রাখতে হবে? এন্ডোমেট্রিওসিস দেখো, যদি অ্যাডোলেসেন্ট গার্ল ডায়াগনোসিস হয়, যার বিয়ে শাদী হয়নি, অল্প বয়সে, আজকাল বললাম অনেক ভালো ভালো ওষুধ বেরিয়েছে, সেসব দিয়ে ট্রিটমেন্ট করা হয়।
তাহলে আমি বলছি না যে তক্ষুনি বিয়ে দিয়ে দিতে হবে, বোকা বোকা কথাগুলো। সে তার কেরিয়ার করবে, সবই করবে, কিন্তু আফটার ম্যারেজ মাস্ট নট ওয়েস্ট এনি টাইম, স্ট্রেট ওয়ে ট্রাই ফর এ ফ্যামিলি। হবে কি হবে না আমরা জানি না। যদি না হয় 6 মাস যদি দেখো, ইনফার্টিলিটি ইউজুয়ালি আমরা বলি 1 বছর চেষ্টা করার পরে যদি প্রেগনেন্সি না হয় তখন ইনফার্টিলিটি বলি। কিন্তু যাদের অলরেডি এন্ডোমেট্রিওসিস আছে এবং ট্রিটমেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই 1 বছরটা 6 মাসে নেমে আসবে। রাইট, এটা খুব ইম্পর্ট্যান্ট। বেশিক্ষণ বসে থাকলে কিন্তু আরও সময়, খুব ভ্যালুয়েবল টাইম নষ্ট হয়ে যাবে। লাইফস্টাইল ম্যানেজমেন্টের নিয়ে কিছু বলতেন? সব সময় পলিসিস্টিক ওভারিতেও যেমন বলেছিলাম, সেরকম এদেরকেও বলবো, লাইফস্টাইল ম্যানেজমেন্ট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে ওয়েট গেইন ইজ অলওয়েজ এ হিন্ড্রেন্স, একটা বাধা এই প্রেগনেন্সির ব্যাপারে। এটা অনেক লোকেই মানেন না। অনেকে অনেক কিছু বলেন, একটা পার্টিকুলার কমিউনিটি ওই রকম মোটা, ওর প্রেগনেন্সি কী করে হলো। একটা প্রেগনেন্সি হলো বলেই সকলের প্রেগনেন্সি হবে তা নয়। এক্সেপশন ইজ আ রুল। এক্সেপশন বলে একটা জিনিস আছে, রোজ রোজ হচ্ছে না তাদের, এইটা একটু ভাবতে হবে। ডাক্তাররা যেগুলো বলে একটু শুনে চলার দরকার। আর ওজন কমাতে বললেই সব মোটা মানুষ অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা কথাই বলে, আমি তো কিছু খাই না ডাক্তারবাবু, কিন্তু ওজন ওইভাবে কমে না। ডায়েট মানে ডায়েটিশিয়ান ঠিক করে দেবে কত ক্যালোরি খেতে হবে। আমি আজকে একটু ভাত ছেড়ে দিলাম, কালকে একটু আলু ছেড়ে দিলাম, দ্যাট ইজ নট ডায়েটিং। আর একটা হচ্ছে এক্সারসাইজ, ইটস এ মাস্ট। লোকে জানেই না। যদি কেউ মনে করে হাঁটবো, আমি খুব বলি এটা, 4 জন বন্ধু মিলে বেশ কিছুটা হেঁটে বলে, উফ দেখেছিস আজকে আমরা 40 মিনিট হাঁটলাম। 40 মিনিটে কিন্তু তারা 1/2 কিলোমিটার হেঁটেছে। দিয়েই 2-4টে জিলিপি খেতে বসে পড়লো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। 12 মিনিটে 1 কিলোমিটার হাঁটতে হবে, তাকে বলে হাঁটা। ঘামতে হবে, পালস রেট বেড়ে যাবে, নিঃশ্বাসটা মনে হয় বারবার নিতে হচ্ছে, মরছে ওরে বাবা নিঃশ্বাস নিতে পারবো না, মরে যাব, সেইটা হচ্ছে হাঁটা। তো ন্যাচারালি হাঁটাও এক্সারসাইজ, আমরা আমাদের ভাষায় বলি কার্ডিয়াক। এই পালস রেট বেড়ে যাওয়া, এইটা কার্ডিয়াক। সো এইটা আমরা দেখেছি 12 মিনিটে 1 কিলোমিটার হাঁটলে এই জিনিসটা হয়। সবটা কিন্তু সায়েন্স, জানো। আমরা যেগুলো বলি, আপনারা রেগে যান মাঝে মাঝে আমাদের ওপরে, কিন্তু সত্য কথা বলি, আর এগুলোর মধ্যে বিজ্ঞানসম্মত কথা বলি আমরা। একেবারে। অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য, এবং আমরা স্যারের কথা শোনার জন্য। এবং আমি শুধু নয়, আমি জানি আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। কমেন্ট বক্সে বিভিন্ন সময় আমাকে নানা রকম অনুরোধ পাঠান যে স্যারকে আপনারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করুন, আরও অন্যান্য বিষয়ের কথা তুলে ধরেন। তো আপনাদের এই অনুরোধে এই বিষয়টা নিয়ে আজকে স্যারের কাছে প্রশ্ন রাখলাম। আশা করি আপনারা যথেষ্ট মনের মতো উত্তর পেয়ে গেছেন। তো এরপর আপনারা বিষয়গুলো মাথায় রাখুন। আর স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, যিনি সবসময় তার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়ে থাকেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।